সো লিনাক্স টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দেখছি RHCSA টিউটোরিয়াল, মানে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের টিউটোরিয়াল। সো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং কমান্ডস। তো এখানে বেশ কিছু কমান্ড আছে যেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। অ্যান্ড অ্যাজ এ যদি লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আপনি যদি জব করেন কোথাও বা ডেলি পারপাসে যদি লিনাক্স ইউজ করে থাকেন, তো এই কমান্ডগুলো কিন্তু আপনার জন্য খুবই ইউজফুল হবে। ওকে, তো আমরা ওয়ান বাই ওয়ান কমেন্ট সমস্ত কিছু দেখব অ্যান্ড আমি চেষ্টা করব ইন ডিটেল কমেন্টগুলোকে বোঝানোর জন্য। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যদি আপনি আমার আগের রেড হ্যাটের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিজিট করবেন। ওকে, ভিজিট করে প্লেলিস্টে যদি চলে যান, এখান থেকে আপনি দেখবেন রেড হ্যাটের একটা আমি সিরিজ তৈরি করছি যেখানে বেসিক্যালি RHCS এর ওপরে যত মানে RHCS এর কোর্সের ওপরে যা যা টপিক হয় সেগুলোই আমি এখানে ডিসকাস করছি। ওকে, আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো চলুন একটা একটা করে আমরা কমেন্টগুলো দেখি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, আমাদের রেড হ্যাট সিস্টেমটা আমি ওরাকেল ভার্চুয়াল বক্সে অন করে নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে তার ইন্টারফেস। অ্যান্ড এখানে আমি আমার যে টার্মিনালটা আছে সেটা ওপেন করে নিয়েছি। ওকে, তো প্রথম আমরা কি করব, একটা একটা করে কমেন্ট দেখব। তো এখানে একটা জিনিস বলে রাখি যে যেমন হচ্ছে এই যে আমার ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন রেড হ্যাটের, এটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস। ওকে, রেড হ্যাট 9 এখানে আছে, এটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস। তো জেনারেলি যদি কোথাও জব করেন, ঠিক আছে, বা বেসিক্যালি কী হয় যে লিনাক্সে আমরা সবসময় গ্রাফিক্যাল ইন্টারফেসটা পাই না, আমরা সবসময় ওই CLI ভার্সানটাই পাবো যেখানে আপনাকে ওই টার্মিনালের উপরেই কাজ করতে হবে। তো আমি চেষ্টা করবো এই জন্য সমস্ত কমান্ডগুলোকেই টার্মিনালের উপরে কীভাবে কী ইউজ করতে হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলুন সবার প্রথম যে কমেন্টটা আছে, এগুলো খুবই বেসিক কমেন্ট, ঠিক আছে, বাট খুবই ইউজফুল। মানে আমি দেখানোর পর আপনি বুঝতে পারবেন যে এগুলো দিয়ে আপনি কতটা কি ট্রাভেল শ্যুট করতে পারেন। তো সবার প্রথম যে কমেন্টটা দেখবো সেটা হচ্ছে IP অ্যাড্রেস কিভাবে দেখতে হয়। যেহেতু আমরা নেটওয়ার্কিংয়ের কমেন্ট দেখছি, তো IP অ্যাড্রেস দিয়ে আমি শুরু করছি। এবার গ্রাফিক্যাল ভার্সানে যখন আপনি ইউজ করবেন, ঠিক আছে, তখন দেখবেন এই ওপরের দিকে একটা এরকম সিম্বল আছে, এই যে মানে এই টোটালি এই যে আইকনটা আছে এর ওপরে ক্লিক করলে বেসিক্যালি ওয়্যার্ড কানেকশন যেটা আছে তার মধ্যে ওয়্যার্ড সেটিংয়ের মধ্যে আপনি নেটওয়ার্ক রিলেটেড যে কনফিগারেশন করতে হয় গ্রাফিক্যাল মোডে সেইগুলো এইখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যদি আমি এই আইকনটাতে ক্লিক করি তাহলে আমার প্রেজেন্ট যে কানেকশানটা রয়েছে, ঠিক আছে, IP অ্যাড্রেস, তারপরে ম্যাক অ্যাড্রেস, ডিফল্ট রুট, DNS, এই সমস্ত কিছু আছে, প্লাস IPv4 v6 সিকিউরিটি, সমস্ত ডিটেল এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এটাকে আমি বন্ধ করে দিচ্ছি অ্যান্ড আমরা টোটালি জিনিসটা কমান্ডে দেখব। তো IP অ্যাড্রেস কিভাবে দেখতে পাবেন, এখনই তো গ্রাফিক্যালে আমি দেখালাম এখান থেকে, বাট জেনারেলি এই অপশানটা আপনি পাবেন না যখন কোথাও জব করবেন বা যে কোনো পারপাসে আপনি ইউজ করুন না কেন, বেসিক্যালি ওই টার্মিনাল ভার্সানটাই পাওয়া যায়। তো IP দেখার কমান্ড হচ্ছে আপনাকে লিখতে হবে প্রথমে কমান্ডে IP, তারপরে স্পেস দিয়ে লিখবেন A। এটা লিখে যখনই এন্টার প্রেস করবেন, ঠিক আছে, তখনই দেখবেন এখানে আপনার অনেক কিছু ইনফরমেশান শো করবে। প্রথমে দেখুন এখানে 1 লেখা আছে, তারপরে 2 আছে। তো প্রথম যে 1 নাম্বার আছে এটা বেসিক্যালি ইন্টারফেসগুলোকে সিরিয়াল ওয়াইজও দেখাচ্ছে। তো প্রথম যে ইন্টারফেসটা আছে এটা লুপ ব্যাক ইন্টারফেস। তো এটা বেসিক্যালি আমাদের কোনো কাজে লাগবে না এই মুহূর্তে। যদি আপনি নেটওয়ার্ক ফিল্ডে জব করেন তাহলে হয়তো এই ইন্টারফেসটা নিয়ে আপনাকে কখনো কাজ করতে হতে পারে, বাট আপাতত আমরা এটা ছেড়ে দিচ্ছি। এটা আপনি দেখুন এই যে ENP তারপরে 0S3 এরকম লেখা আছে। তো এইটা হচ্ছে আমাদের ইন্টারফেসের নাম। ইন্টারফেস বলতে কি বোঝাচ্ছে, যে আপনার যে বাড়িতে সাপোজ ল্যাপটপ ডেস্কটপ আছে, সেই ল্যাপটপ বা ডেস্কটপে একটা পোর্ট থাকে দেখবেন RJ45 পোর্ট, যেখান দিয়ে আমরা ইন্টারনেট কানেকশানটাকে কানেক্ট করি। তো সেই যে পোর্টটা হয় সেই পোর্টের একটা নাম থাকে পার্টিকুলার, সেই পোর্টের নামটা এখানে শো করছে ENP0S3। এইবার এরকম যদি মাল্টিপল পোর্ট থাকে আপনার সিস্টেমের মধ্যে, তাহলে এখানে মাল্টিপল পোর্টগুলো সিরিয়াল ওয়াইজ 2, 3, 4, 5 করে দেখাবে। তো যেহেতু আমাদের একটাই পোর্ট আছে তাই জন্য একটাই দেখাচ্ছে। এবার IP অ্যাড্রেসটা শো করছে বেসিক্যালি এইখানে, এই প্রথম যেটা দেখাচ্ছে এখানে একটা দেখুন ম্যাক অ্যাড্রেস আছে, তার নিচে হচ্ছে iNet লেখা আছে, তারপরে স্পেস দিয়ে একটা IP অ্যাড্রেস দেখতে পাচ্ছি আমরা 192.168.1.1.0/24 একটা IP অ্যাড্রেস। তো এইভাবে আপনি চাইলে আপনার যে লিনাক্স সিস্টেমটা আছে তার IP অ্যাড্রেস দেখতে পারেন। ঠিক আছে, এটা বিভিন্ন পারপাসের জন্য ইউজ হতে পারে। সাপোজ আপনি কোনো সিস্টেমে বসে আছেন এবং তার IP অ্যাড্রেস দেখতে চাইছেন, তো এই কমেন্টটা দিয়ে দেখতে পারেন। এইটা ছাড়া আরও একটা কমেন্ট আছে যেটা হচ্ছে আপনার ইফ
ইফ কনফিগ লিখে যখনই এন্টার প্রেস করবেন এখানেও আপনি আপনার যে সিস্টেমের আইপি অ্যাড্রেস আছে সেটা দেখতে পাবেন। তো দেখুন এখানে ENP0S3 লেখা আছে, অ্যান্ড এখানেও সেম ওই আইনেট তারপরে স্পেস দিয়ে আইপি অ্যাড্রেসটা আছে, সাবনেট মাস্ক এখানে দেখাচ্ছে, ব্রডকাস্ট অ্যাড্রেস দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি আইপি অ্যাড্রেস চেক করতে পারেন আপনার লিনাক্স সিস্টেমের, যে কোনো লিনাক্সে এই কমান্ডটা কাজ করে। এবং এই ইফ কনফিগ দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন ইন্টারফেস কনফিগারেশন করা, আপ ডাউন করা, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা ইফ কনফিগ দিয়ে করতে পারি। তো আপাতত এই দুটো কমেন্ট আমরা দেখলাম। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে রাউট চেক করা। রাউট বলতে কি ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে বলতে কী বোঝাচ্ছে, আমি যদি গ্রাফিক্যালি আপনাকে একটু দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড এখানে চলে যাচ্ছি আমার রেড হ্যাটের যে ইন্টারফেস সেটিং আছে। এখানে দেখুন একটা ডিফল্ট রুট বলে একটা অপশান আছে, যেখানে একটা আইপি অ্যাড্রেস শো করছে 192.168.1.1 বলে। তো ডিফল্ট রুট যখনই আপনি ইন্টারনেটে কনফিগারেশন করবে, ডিফল্ট রুট একটা থাকে যার মাধ্যমে আপনার ইন্টারনেটে বেসিক্যালি কানেক্টিভিটিটা হচ্ছে। তো অনেক সময় আমাদের কি করতে হয়, ট্রাভেল শ্যুট করার জন্যে ডিফল্ট রুটে আমরা পিং চেক করি। ঠিক আছে, তো ডিফল্ট রুট কীভাবে বুঝবেন, আমরা তো গ্রাফিক্যালি আমি দেখালাম, এটা তো ইজিলি দেখে নিলেন, বাট কমেন্ট লাইনে যদি ডিফল্ট রুট দেখতে হয় তাহলে যদি এখানে আইপি স্পেস দিয়ে ROUTE রুট লিখে এন্টার প্রেস করেন তাহলে দেখুন এখানে একটা ইনফরমেশান শো করবে। তো প্রথম দেখাচ্ছে ডিফল্ট ভায়া হচ্ছে 192.168.1.1। তো এইটাই হচ্ছে আপনার ডিফল্ট রুট বা ডিফল্ট গেটওয়ে। তারপরে আছে ডেভ ফর ডিভাইস, কোন ডিভাইসের মাধ্যমে এটা কানেক্টেড আছে সেটা দেখাচ্ছে, এখানে ইন্টারফেসের নাম দেখাচ্ছে। তারপরে প্রোটোকল আছে, প্রোটোকল মানে DHCP, মানে অটোমেটিক্যালি আইপি পেয়েছে আমার সিস্টেমটা, তাই জন্য এখানে এরকম শো করছে। যদি আপনার একটু নেটওয়ার্কিংয়ের নলেজ থাকে তাহলে এই ব্যাপারগুলো তো খুব সহজেই আপনি বুঝতে পারবেন, বাট যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, আপনি একটু যদি কমেন্টগুলো নিয়ে কাজ করেন তাহলে বুঝতে পারবেন। তো বেসিক্যালি ডিফল্ট রুটটা আপনি এইভাবে চেক করতে পারেন, আইপি লিখবেন তারপরে স্পেস দিয়ে রুট লিখে এন্টার প্রেস করলেই আপনাকে ডিফল্ট রুটটা দেখিয়ে দেবে। প্লাস এখানে আইপি অ্যাড্রেসের যে সিরিজটা সেটাও শো করে, এই হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসের সিরিজ, এই সিরিজ থেকে আপনি আইপি অ্যাড্রেস পেয়েছেন, অ্যান্ড আপনার যে সিস্টেমের আইপি সেটা হচ্ছে এইটা এখানে শো করছে। ঠিক আছে, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট, ট্রাভেল শ্যুট বা ওয়ার্কিং পারপাসের জন্য এটা আপনি ইউজ করতে পারেন। তো এর পরের যে কমেন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে পিং। আমরা দেখলাম হচ্ছে এই দুটো কমেন্ট, আইপি তারপরে স্পেস দিয়ে আর আইপি রুট। ঠিক আছে, এবার দেখবো পিং কমেন্টটা খুবই একটা কমন কমেন্ট, যেটা অনেক কিছু পারপাসে ইউজ হতে পারে, যেরকম হচ্ছে কানেক্টিভিটি চেক করার জন্য পিং কমেন্টটা ইউজ হয়, মানে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে কানেক্টিভিটি আছে কি না সেটা দেখতে পারেন, বা যদি আপনার সিস্টেমে যদি ইন্টারনেটের কানেক্টিভিটি ইস্যু হয় বা নেটওয়ার্ক কানেক্টিভিটির ইস্যু হয় তাহলেও আপনি এই পিং কমান্ডটা দিয়ে সেগুলো চেক করতে পারেন। প্লাস যদি লেটেন্সি চেক করতে হয়, যে কত লেটেন্সি আসছে আমার পিংয়ের, তাহলেও আপনি সেটা চেক করতে পারেন। তো আমি একটু যদি দেখাই, আপনাকে লিখতে হবে পিং। যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, সাপোজ আমরা কি করলাম, একটু আগে আইপি স্পেস রুট লিখলাম, তারপরে আমরা একটা গেটওয়ে পেয়েছি। এবার সাপোজ আপনার এই যে লিনাক্সের সিস্টেম আছে সেটাতে ইন্টারনেট পাচ্ছেন না, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি আইপি রুট লিখলেন, আপনার গেটওয়ে অ্যাড্রেসটা বেরোলো, এবার আপনি এই গেটওয়েটাকে পিং করে দেখতে পারেন। তো পিং লিখতে হবে স্পেস দিয়ে আপনার যে গেটওয়েটা আছে সেটা এখানে টাইপ করে যখন ইন্টারপ্রেস করবেন, দেখুন এখানে একটা রিপ্লাই আসছে। ঠিক আছে, এটাকে বন্ধ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। তো অনেক সময় কি হয় যে আমাদের সাপোজ সিস্টেমে কি হয় যে কানেক্টিভিটি হয়তো আপ ডাউন হচ্ছে, তারপরে কানেকশান যাচ্ছে আসছে, তারপরে হয়তো ইন্টারনেট একটু স্লো ওপেন হচ্ছে। তো এই সব ক্ষেত্রে আমরা এই গেটওয়েকে আমরা মাঝে মাঝে পিং করে দেখি যে আমাদের রিপ্লাইটা ঠিকঠাক আসছে কিনা। তো এখানে দেখুন 4 ms, 1 ms, 2 ms এইভাবে রিপ্লাই আসছে। ms মানে হচ্ছে মিলি সেকেন্ড, মানে আমার এই সিস্টেম থেকে আমার রাউটার পর্যন্ত কানেকশান হতে কতটা সময় লাগছে। তো 4 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড, এটা যেহেতু ভার্চুয়াল মেশিনে চলছে তাই লেটেন্সিটা এরকম আসছে, বাট একটা রিয়েল ফিজিক্যাল সার্ভারে যদি করেন বা ফিজিক্যাল সিস্টেমে করলে এই যে এটা একটা একদম কনস্ট্যান্ট আসতে থাকে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, পিং কমান্ড ইউজ করে কানেক্টিভিটি চেক করতে পারি। তো সাপোজ আপনার এরকম রিপ্লাই আসছে, ঠিক আছে, রিপ্লাই যদি কন্টিনিউয়াস আসে তাহলে তো কানেক্টিভিটি মনে করবেন যে ঠিক আছে। যদি মাঝখানে এটা কাটে বলতে অনেক সময় এখানে রিকোয়েস্ট টাইম আউট শো করবে, এখানে যেহেতু শো করছে না আমি তাই দেখাতে পাচ্ছি না, বাট কানেক্টিভিটিতে যদি প্রবলেম থাকে তাহলে এই যে রিপ্লাইগুলো আসছে এই রিপ্লাইয়ের মাঝখানে রিকোয়েস্ট টাইম আউট আসবে, তারপরে আবার রিপ্লাই আসবে, আবার 2-3টে পরে রিকোয়েস্ট টাইম আউট আসবে, এইরকম যদি আসতে থাকে তাহলে বুঝবেন যে যেই আইপিতে আপনি পিং করছেন তার সাথে আপনার সিস্টেমের কানেক্টিভিটিতে কিছু একটা সমস্যা আছে। ঠিক আছে,
তো এখানে আরও একটা জিনিস দেখায় 0% প্যাকেট লস, ঠিক আছে। মানে পিং যখন করা হয় তখন একটা প্যাকেট সেন্ড করা হয় আমার রাউটার আবার তার এগেনস্টে রিপ্লাই দেয়। তো এই যে সেন্ড করে এবং রিপ্লাই দেয় এর মাঝখানে যদি কোনো প্যাকেট ড্রপ হয়, মানে ইন্টারনেটের কানেক্টিভিটির যদি কোনো ইস্যু থাকে, তাহলে এখানে একটা পার্সেন্টেজ শো করে যে 2%, 5% বা 10% প্যাকেট লস। তো প্যাকেট লস যখন দেখবেন 0% মানে সব ওকে আছে, কোনো সমস্যা নেই। বাট যদি এখানে 2%, 3% লস থাকে বা আরও বেশি যদি থাকে, তাহলে বুঝবেন যে কানেক্টিভিটির কিছু একটা গড়বড় হচ্ছে কোথাও, ঠিক আছে। আপনি শুধুমাত্র এরকম নয় যে গেটওয়েকেই পিং করবেন, আপনি সাপোজ কোনো পার্টিকুলার ডোমেনকেও পিং করতে পারেন। যেমন google.com-কে যদি আমি পিং করি, ঠিক আছে, ইন্টারনেট কানেক্টিভিটি চেক করার জন্য আমরা google.com-কে পিং করে দেখতে পারি। তো গুগলকে পিং করলাম, দেখুন এইরকম রিপ্লাই আসছে। তো রিপ্লাইটা একটু বড় আসছে, তাই জন্য এরকম লাগছে এখানে দেখতে। বাট গুগলকে যখন আমরা পিং করব, দেখুন এখানেও 0% প্যাকেট লস। অ্যান্ড যে এমএসটা শো করছে এটা একটু কেটে গেছে, তাই জন্য এরকম লাগছে। বাট আমি কী করছি, এখানে একটা গুগলের যে ডিএনএস আছে সেটাকে পিং করে দেখছি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবো। তো গুগলের ডিএনএস হচ্ছে 4.8, ঠিক আছে। এটাকে যদি আমি পিং করি, দেখুন এখানে 35 ms, 36 ms এরকম আসছে। তো আমি এটাকে বন্ধ করলাম। তো এই যে রিপ্লাইটা আসছে দেখুন 35, 36, এটার মানে কি? মানে হচ্ছে আমার সিস্টেম থেকে, ঠিক আছে, আমার সিস্টেম থেকে আপনার গুগলের যে ডিএনএস সার্ভার আছে তত পর্যন্ত রিচ করতে এই টাইমটা লাগছে, 35 মিলিসেকেন্ড সময় লাগছে। তো এইভাবে আপনি কি করতে পারেন, যে কোনো ওয়েবসাইটকে পিং করতে পারেন, পিং করে দেখতে পারেন যে কানেক্টিভিটিগুলো ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আপনি লেটেন্সিটাও পেয়ে যাবেন, এই 35 ms লেটেন্সি। তো আপাতত আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমরা চলে যাব আমাদের নেক্সট কমান্ডে। তো আমরা দেখলাম পিং, ইফ কনফিগ, ইফ আইপি রুট, এইগুলো দেখলাম। এবার দেখবো হচ্ছে SSH, ঠিক আছে। SSH একটা খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। মানে হচ্ছে SSH এর মাধ্যমে আমরা কী করতে পারি, একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমকে রিমোটে যদি আপনাকে নিতে হয়, তাহলে আমরা SSH কমান্ডটা ইউজ করি। এবার SSH যে কমান্ডটা আছে এটা লিনাক্সেও কাজ করে, প্লাস আপনার উইন্ডোজেও কাজ করে, ঠিক আছে। তো সাপোজ এই যে আমার সিস্টেমটা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার রেড হ্যাট সিস্টেমটা, এই সিস্টেমটাকে যদি আমার উইন্ডোজ সিস্টেম থেকে আমি রিমোটলি কানেকশন করতে চাই, তাহলে কি করব, তাহলে আমার যে কমান্ড প্রম্পট আছে উইন্ডোজের মধ্যে সেটাকে আমি ওপেন করছি। দেখুন এখানে ওপেন হয়ে গেল। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি Ctrl+ করে, ওকে। এইবার এখানে একটা কমান্ড লিখব SSH, তারপরে স্পেস দেব। তো SSH এখানে অলরেডি আমি দিয়ে রেখেছি, টু টেক রিমোট কানেকশন অফ এনি সার্ভার অর সিস্টেম। মানে যে কোনো লিনাক্স সিস্টেম বা লিনাক্স সার্ভার প্লাস যদি আদার কোনো নেটওয়ার্কিং ডিভাইস হয়, সেগুলোকে আপনি রিমোটলি কানেক্ট করতে পারবেন এর থ্রু দিয়ে। এটা কমান্ড প্রম্পটেও করা যায়, প্লাস একটা সফটওয়্যার আছে পুট্টি, এই সফটওয়্যার ইউজ করেও করা যায়, বাট আমি কমান্ড প্রম্পটে দেখাচ্ছি। তো প্রথমে SSH লিখবেন, তারপরে স্পেস দিয়ে ইউজার নেম দিতে হবে, যেই সিস্টেমকে রিমোটে নেবেন তার ইউজার নেম। তো আমরা আমাদের রেড হ্যাটের ইউজার নেম জানি, রুট আছে, ঠিক আছে। আপনি অন্য ইউজার দিয়েও করতে পারেন, বাট আমি রুট দিয়ে করছি। তারপরে সেই সিস্টেমের আইপি অ্যাড্রেসটা আপনাকে দেখতে হবে যে কী আছে। তো আমরা একটু আগে দেখেছি আইপি অ্যাড্রেস, দেখেছি আইপি স্পেস এ দিয়ে, ঠিক আছে। তো এখানে আইপি দেখাচ্ছে, দেখুন এই যে আইপি। তো এই আইপিটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমি কি লিখলাম, SSH, তারপরে স্পেস দিয়ে রুট, তারপরে @192.168.1.107। তো আমরা এখানে প্রথমে কি করলাম, SSH লিখলাম, তারপরে রুট দিয়ে মানে ইউজার নেম দিয়ে আইপি অ্যাড্রেসটা মানে দিতে হবে, যে আইপি অ্যাড্রেসটা আপনার লিনাক্স সিস্টেমের, বা আপনি যদি কোনো সার্ভারকে অ্যাক্সেস করেন সেই সার্ভারের আইপি অ্যাড্রেস এখানে দিতে হবে। দিয়ে যখনই এন্টার প্রেস করবেন, দেখুন এরকম একটা প্রম্পট আসবে, ইয়েস নো এরকম দিতে হবে। তো আপনি এখানে লিখবেন ইয়েস, লিখে যেই এন্টার প্রেস করবেন, তারপরে পাসওয়ার্ড চাইবে। তো আপনাকে এখানে আপনার যে পাসওয়ার্ড সেটাই দিতে হবে। আপনার পাসওয়ার্ড আপনি নিশ্চয়ই জানেন যে আপনার পাসওয়ার্ড কী ছিল, ঠিক আছে। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, দেখুন এরকম এবার লগ ইন হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি স্ক্রিনটাকে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি কি করলাম, আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যে লিনাক্স সিস্টেমটা চলছে এখানে দেখতে পাচ্ছেন, এই সিস্টেমটাকে আমি আমার উইন্ডোজ মেশিন থেকে কমান্ড প্রম্পটে SSH কমান্ড দিয়ে ওই সিস্টেমটাকে অ্যাক্সেস করলাম। তো এইভাবে আপনি যে কোনো সার্ভারকে অ্যাক্সেস করতে পারেন SSH এর মাধ্যমে। এটা পুট্টি কমান্ড ইউজ করেও করা যায়, পুট্টিতে কোনো কমান্ড কিছু দিতে হয় না, জাস্ট আইপি অ্যাড্রেস দিলেই হয়ে যায়। বাট কমান্ডের মাধ্যমে করলে আপনি এইভাবে করতে পারেন, এই SSH কমান্ড ইউজ করে। এইবার আপনি কি করতে পারেন, যে কোনো কমান্ড এর ওপরে ইউজ করতে পারেন। যেরকম আমি কি করছিলাম এতক্ষণ, এই টার্মিনালটার ওপরে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছিলাম, বাট আমি চাইলে এখন এইটার ওপরেও প্র্যাকটিক্যাল করে দেখাতে পারি। তো আমি এইবারে যা প্র্যাকটিক্যালগুলো মানে পারফর্ম করব সব এই কমান্ড প্রম্পটের ওপরেই করব, যেটা আমি বেসিক্যালি রিমোটে নিয়েছি, ওকে।
তো আমরা কি করব, এবারে নেক্সট কমান্ডে আমরা চলে যাব। নেক্সট যে কমান্ডটা আছে সেটা হচ্ছে ট্রেস রুট কমান্ড। এটাও একটা খুবই ইউজফুল কমান্ড। এটা বেসিক্যালি কি করে, লেখা আছে দেখুন, আইডেন্টিফাই দ্য রুট টেকেন বাই প্যাকেট টু রিচ দ্য হোস্ট। তো এটার সিম্পল মানে হচ্ছে, সাপোজ আমরা একটু আগে পিং কমান্ড দেখেছি, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি অ্যান্ড কন্ট্রোল প্লাস করে নিচ্ছি, তাহলে আরও ভালো হবে আপনার পক্ষে। তো লিখতে হবে ট্রেস রুট, এরকম ট্রেস লিখে যদি ট্যাব প্রেস করি আমরা, আচ্ছা ট্রেস আর ও ইউ লিখে ট্যাব প্রেস করলাম, দেখুন এবারে কমান্ডটা এসছে। ওকে, তো ট্রেস রুট কমান্ডটা কি করে, আপনার যে লিনাক্স সিস্টেমটা আছে, ঠিক আছে, সেই সিস্টেম থেকে পার্টিকুলার একটা সার্ভারে রিচ করার জন্য, যাওয়ার জন্যে কোন কোন রাউটারের মধ্যে দিয়ে ট্রাফিকটা যাচ্ছে সেটা শো করে। এটা অনেক সময় বেসিক্যালি কাজে লাগে, সাপোজ আপনার কোনো ওয়েবসাইট ঠিকভাবে ওপেন হচ্ছে না বা ওয়েবসাইটটা ওপেনই হচ্ছে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আপনার প্যাকেটটা কোথায় গিয়ে ড্রপ হচ্ছে। তারপরে তো এই ধরনের কিছু ট্রাভেল শ্যুট আছে, বা লেটেন্সির ইস্যু কখনো কখনো চেক করার জন্য আমরা ট্রেস করে দেখতে পারি। খুবই একটা গুরুত্বপূর্ণ কমান্ড নেটওয়ার্কিংয়ের মধ্যে। লিনাক্সে যখনই কোনো নেটওয়ার্ক রিলেটেড ট্রাভেল শ্যুট করবেন, এই ট্রেস রুট কমান্ডটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। তো আপনাকে সিম্পলি লিখতে হবে ট্রেস রুট, তারপরে আইপি অ্যাড্রেস দিতে হবে যাকে আপনি ট্রেস করতে চাইছেন। তো সাপোজ আমি যদি এখানে গুগলের ডিএনএসটাকে দিই, তাহলে দেখুন লিখে যে ইন্টারফেস করব, দেওয়ার পরে এখানে একটা রিপ্লাই এসছে, অনেক কিছু রিপ্লাই এসছে, আমি আপনাকে একটু রিপ্লাইটা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই কমেন্টটা দিলাম ট্রেস রুট, তারপরে স্পেস দিয়ে 4-8 লিখলাম গুগলের ডিএনএস। তো 4-8-এর জায়গায় আপনি যে কোনো google.com facebook.com যা ইচ্ছা লিখতে পারেন। তো লেখার পরে এখানে দেখাচ্ছে ট্রেস রুট টু 4-8 দেখাচ্ছে 30 হফ ম্যাক্স, ঠিক আছে, এখানে যে সিরিয়াল নাম্বার আছে 7 পর্যন্ত দেখাচ্ছে। তো এখানে ম্যাক্সিমাম 30টা পর্যন্ত যেতে পারে, তার বাইরে আর যাবে না, এবং 30টার মধ্যেই বেসিক্যালি রিচেবিলিটি হয়ে যায়, ঠিক আছে, 30টার উপরে যায় না কখনোই। তো প্রথমে এখানে কি দেখাচ্ছে, প্রথমে মানে কানেকশানটা কিভাবে যাচ্ছে, মানে আমার এই লিনাক্স সিস্টেম থেকে কানেকশানটা গুগলের ডিএনএস পর্যন্ত কিভাবে যাচ্ছে সেটাই বেসিক্যালি এই কমান্ডের মাধ্যমে আপনি দেখতে পারেন। অ্যান্ড এখানে লেটেন্সিও দেখায় যে কতক্ষণ সময় লাগছে যেতে। দেখুন এখানে 3.478 ms, তারপরে নিচে আর একটু বেশি দেখাচ্ছে। ওকে, তো প্রথমে দেখাচ্ছে গেটওয়ে, মানে এটা হচ্ছে আমার রাউটার। প্রথমে আপনার যে রাউটার থাকবে বা আপনি যেইভাবে কানেক্টেড থাকবেন তার আইপি অ্যাড্রেস শো করবে। তো এটা আমার রাউটারের আইপি। রাউটারের পরেই যে আইপি অ্যাড্রেসটা শো করছে সেটা হচ্ছে আমার যে আইএসপি আছে তার আইপি অ্যাড্রেস শো করছে, মানে আমার এটা হচ্ছে আমার আইএসপি রাউটার। আইএসপি রাউটারের পরেও আরও একটা, এটা হচ্ছে আমার আইএসপি রাউটার, ঠিক আছে। তো একটা আইএসপিতে মাল্টিপল রাউটার থাকতে পারে, সেই রাউটার ক্রস করেও আলটিমেটলি গুগলের যে ডিএনএস সার্ভারটা আছে সেখানে পৌঁছাচ্ছে। এবার মাঝখানে কিছু স্টার আছে, দেখুন এই যে স্টার দেখাচ্ছে, এইগুলোর মানে হচ্ছে এই মিডিলে কোথাও ফায়ারওয়াল আছে বা এই ট্রেসটাকে বন্ধ করা আছে। তো অনেক সময় প্রাইভেসির জন্য বা সিকিউরিটির জন্যে ট্রেস বন্ধ করে রাখে অনেক রাউটারের মধ্যে, ঠিক আছে, বা ফায়ারওয়াল থাকে, তো সেই জায়গাগুলোতেও চেক করতে পারে না, তো সেই জন্য এখানে স্টার চলে এসছে। ওকে, তো স্টার আসা মানে এই মাঝখানের যে হবটা আছে, বেসিক্যালি এটাকে হব বলা হয় বা রাউটার বলতে পারেন, এই মাঝখানের যে রাউটার আছে সেটাকে আমি দেখতে পেলাম না, বাট তাতে কোনো অসুবিধা নেই, আপনি আলটিমেট ডেস্টিনেশন পর্যন্ত যে পৌঁছাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, এবং কতটা সময় লাগছে সেগুলো এই টাইমের মাধ্যমে বোঝা যায়, ঠিক আছে। তো এই ট্রেস কমান্ড দিয়ে আমরা যে কোনো আইপি অ্যাড্রেসকে ট্রেস করতে পারি যে কীভাবে আমার নেটওয়ার্কটা রিচ করছে ডেস্টিনেশন পর্যন্ত। পরে যে কমেন্টগুলো দেখবো সেটা হচ্ছে কার্ল আছে, তারপর wget আছে, ঠিক আছে, এই দুটোই আমরা দেখবো। তার আগে একটু এই নেটস্ট্যাট আর ডিএনএস লুকআপ ডিগ এই কমেন্টগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে, তারপরে আমরা কার্ল অ্যান্ড wget-এ যাবো। wget আর কার্ল খুব একটা ইন্টারেস্টিং কমেন্ট, তো সেই জন্য ওটা একটু লাস্টে দেখবো। তো এইবার যেটা দেখবো সেটা হচ্ছে নেটস্ট্যাট, ঠিক আছে। নেটস্ট্যাট হচ্ছে বেসিক্যালি কী করে, আপনার যে লিনাক্স সিস্টেমটা আছে, আমরা এতক্ষণ অনেকগুলোই ছোটো ছোটো কমেন্ট নিয়ে কাজ করলাম, পিং দিয়ে দেখলাম যে কীভাবে আপনার মানে লেটেন্সি কত আসছে বা রিচেবিলিটি কেমন আছে সেটা দেখলাম, ট্রেস দিয়ে দেখলাম যে কীভাবে আপনার ট্রাফিকটা যাচ্ছে। নেটস্ট্যাট দিয়ে দেখা যায় যে আপনার সিস্টেম বর্তমানে কোন কোন সার্ভারের সাথে বা কোন কোন পার্টিকুলার আইপির সাথে কমিউনিকেশন করছে অ্যাট প্রেজেন্ট, সেটা আপনি এই নেটস্ট্যাট কমান্ড দিয়ে চেক করতে পারেন। তো অনলি নেটস্ট্যাট লিখে যদি এন্টার প্রেস করি, নিচের দিকে অনেক কিছু ইনফরমেশান পাবেন, আপনাকে উপরে চলে যেতে হবে, গেলে এই পার্টিকুলার জায়গাটা আপনাকে একটু দেখতে হবে। তো অনলি যখন নেটস্ট্যাট লিখবেন যে আউটপুটটা আসবে সেটাতে বেসিক্যালি অতটা কিছু বোঝা যায় না, তো এর জন্য আমাদেরকে কিছু অপশান ইউজ করতে হয়। তো আমি একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করছি, করে আবার ওই নেটস্ট্যাট কমেন্টটা লিখব, লিখে এখানে লিখব -n, n ফর নাম্বার বা নিউমেরিক,
এন্টার যখন প্রেস করব, এইবার যদি ওপরের দিকে যাই একটু ভালোভাবে আউটপুটটা দেখতে পাবো। তো নিচের যে পোর্শন এটা কিচ্ছু করতে হবে না, আপনাকে দেখতে হবে ওপরের এই পোর্শনটা। তো এখানে কি কি অ্যাকচুয়ালি শো করছে দেখুন, এই প্রথমে দেখাচ্ছে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, যেটা আমি বললাম যে অ্যাক্টিভ কানেকশানগুলো শো করে, মানে আপনার এখন লিনাক্স সিস্টেম বর্তমানে কোন কোন আইপি অ্যাড্রেসের সাথে কমিউনিকেশন করছে সেগুলো শো করে। তো এখানে প্রোটোকল শো করে, টিসিপি, ইউডিপি এগুলো, ঠিক আছে। লোকাল অ্যাড্রেস মানে আপনার সিস্টেমের যে আইপি সেইটা দেখাচ্ছে, মানে এটা আপনার সিস্টেমের আইপি, ও এই পোর্টটা ইউজ করে এর সাথে কমিউনিকেশন করছে, ঠিক আছে। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা একটু যদি আপনি বুঝতে পারেন, আমি আপনাকে দেখাচ্ছি। সাপোজ চলুন একটু জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন আমি কি করছি, আমি আমার যে কনফিগারেশন আছে, উইন্ডোজের যে কনফিগারেশন আছে সেটা অন করছি, নেটওয়ার্ক কনফিগারেশন। এখানে একটা জিনিস দেখুন, আচ্ছা এটা আমি কমান্ডের মাধ্যমে দেখাই, চলুন তাহলে একটু ভালো বুঝতে পারবেন। তো আমি যদি আমার উইন্ডোজে একটা কমান্ড আছে আইপি কনফিগ, খুব একটা ইউজফুল কমান্ড আইপি কনফিগ। লিনাক্সে যেমন ইফ কনফিগ হয়, এখানে জাস্ট আইপি কনফিগ লিখে এন্টার যদি প্রেস করি, তাহলে আমার উইন্ডোজের যে আইপি সেটা শো করবে। তো আমার এই উইন্ডোজের আইপিটা হচ্ছে, দেখুন যে লোকাল আইপি সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন আই হোপ, আমি একটু বড় করে দিকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার IPv4 অ্যাড্রেস, মানে এটা আমার উইন্ডোজ সিস্টেমের আইপি 192.168.1.106। আর আমার লিনাক্সের আইপি কী ছিল, লিনাক্সের আইপি ছিল হচ্ছে, যদি আমি আমার লিনাক্সের টার্মিনালে চলে যাই, এখানে আইপি অ্যাড্রেস কী আছে 192.168.1.107, ঠিক আছে। আমার উইন্ডোজে হচ্ছে 106 আইপি আর লিনাক্সে হচ্ছে 107। এইবার দেখুন টার্মিনালে এই যে নেট স্টার্ট কমেন্টটা আমি দিলাম, তো এখানে দেখুন কমিউনিকেশানটা দেখাচ্ছে যে আমার লিনাক্স সিস্টেমটা, মানে উইন্ডোজ থেকে কি করেছি, আমি লিনাক্সটাকে অ্যাক্সেস করেছি রিমোটলি এই কমেন্টের মাধ্যমে, যেটা একটু আগে ওই SSH কমেন্টটা দেখালাম। তো সেখানে আমি দেখালাম কি যে মানে কীভাবে কানেক্টিভিটি করেছি, মানে SSH-এ কীভাবে একটা সিস্টেমকে আমি অ্যাক্সেস করেছি দেখালাম একটু আগে। তো সেই জিনিসটা কিন্তু আপনি এই নেট স্টার্ট কমান্ডটা দিয়েও চেক করতে পারেন। যখনই নেট স্টার্ট স্পেস দিয়ে -n লিখবেন, তো আপনার যে লিনাক্সের আইপিটা আছে, দেখুন আপনার লিনাক্স সিস্টেম আমার এই উইন্ডোজ সিস্টেমের সাথে কানেক্টিভিটি করেছে সেটা এখানে শো করছে, এবং এখানে স্ট্যাবলিশ দেখাচ্ছে। এস্টাবলিশ দেখাচ্ছে মানে এটা কানেক্টিভিটি হয়েছে, মানে কানেকশান সাকসেসফুল। তো এইভাবে কি করতে পারেন, মানে এটা হচ্ছে আমার লিনাক্সের আইপি, ও পার্টিকুলার এই পোর্ট ইউজ করে আমার এই উইন্ডোজের সাথে কমিউনিকেশন করছে, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে, এটা উইন্ডোজ সিস্টেমের আইপি অ্যাড্রেস। তো এদের দুজনের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে। এখানে আরও একটা আইপি শো করছে, এটা আমি জানি না কার আইপি, তো যাই হোক। এবার যদি আপনি সাপোজ, আমি আর একটা জিনিস দেখাই, আরও একটা ইন্টারেস্টিং জিনিস, সাপোজ আমি অ্যাক্টিভিটিতে চলে গেলাম, গিয়ে যদি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করি, দেখুন যে মোজিলা ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে সেটা যদি আমি ওপেন করি, এখানে দেখুন আমি ফায়ারফক্সটা ওপেন করে কী করবো, যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করব। তো একটা ওয়েবসাইট ওপেন করা মানেই কি, আমার লিনাক্স সিস্টেমটা, মানে সাপোজ আমি google.com ওপেন করছি, তো গুগলে কমিউনিকেশানও করবে আমার সিস্টেমটা, ঠিক আছে। আমি সাপোজ এখানে google.com যদি ওপেন করি, ঠিক আছে, আমি কি করলাম, আমার সিস্টেমে google.com লিখলাম। এবার যখনই আমরা কি করি, যে ব্রাউজারে google.com ওপেন করি, আমার সিস্টেম গুগল সার্ভারের সাথে কমিউনিকেশান করছে। এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে, বিকজ এটা একটু ভার্চুয়ালাইজেশনে চলছে, তাই জন্য। তো যাই হোক, যখনই এরকম google.com লিখে এন্টার প্রেস করবো, আমার সিস্টেম কী করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে গুগলের সার্ভারে, গুগল আবার তার এগেনস্টে রিপ্লাই করবে, ঠিক আছে। তো এই যে মাঝখানে যে কমিউনিকেশনটা হচ্ছে, তো কমিউনিকেশনটা বেসিক্যালি কী হয়, আইপি অ্যাড্রেসের মাধ্যমে হয়। তো সেই কমিউনিকেশনটা আপনি কিন্তু এই নেট স্টার্ট কমেন্টটা দিয়ে দেখতে পাবেন। আমি যদি আবার এই কমেন্টটা একবার টাইপ করি, দেখুন এখানে পুরোপুরি দেখতে পাবেন। আবার লিখি, দেখুন এবার একটু স্ক্রল করে যদি উপরে চলে যাই, এতক্ষণ কিন্তু অল্প দেখাচ্ছিলো, এইবারে দেখুন অনেকগুলো আইপি শো করছে এখানে, ঠিক আছে, অনেক কিছু শো করছে। তো এই যে আইপিগুলো আছে এখানে, বেসিক্যালি এটা দেখুন গুগলের আইপি, বা i34 এই যে আইপিটা আছে এটা অন্য কারোর আইপি হতে পারে। তো এখানে অনেকগুলো আইপি পাবেন। যখন google.com অ্যাকচুয়ালি গুগল না, যে কোনো ওয়েবসাইট যখন খোলা হয়, তো সেখানে মাল্টিপল আইপি কমিউনিকেশন হয়, তো সেই আইপি অ্যাড্রেসগুলোই এখানে শো করছে। তো এই নেটস্টারটা একটা খুবই ইউজফুল কমান্ড এই কানেকশানগুলো চেক করার জন্যে, ওকে। আর যেগুলো এস্টাবলিশ দেখাচ্ছে সেগুলো কানেক্টিভিটি হয়েছে, যেগুলো টাইম ওয়েট দেখাচ্ছে সেগুলো কানেক্টিভিটি হয়নি, ওকে। তো এইভাবে নেট স্টার্ট কমান্ডটাকে আপনি ইউজ করে আপনার প্রেজেন্ট সিস্টেম কীভাবে কমিউনিকেশন করছে, মানে কার কার সাথে অ্যাক্টিভ কানেকশান আছে এই মুহূর্তে, সেটা আপনি চেক করতে পারেন। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন নেট স্টার্টের যে কাজ বা ফাংশন সেটা।
পরের যে কমেন্ট দেখবো সেটা হচ্ছে ডিগ বা এনএস লুকআপ। তো এটাও একটা খুবই ইউজফুল কমেন্ট। এনএস লুকআপ ইউজ করে আমরা আমাদের সিস্টেম যে আছে সেই সিস্টেমটা ঠিকঠাকভাবে ডিএনএস রিজলভ করছে কি না সেটা চেক করতে পারি। তো এখানে বেসিক্যালি এনএস লুকআপ লিখতে হবে, মানে নেম সার্ভার লুকআপ লিখে যখনই google.com লিখবো, ঠিক আছে, google.com সাপোজ আমি লিখে এন্টার প্রেস করলাম, ও একটা আমাকে আউটপুট দেবে। তো প্রথমে দেখাচ্ছে সার্ভার, তারপরে অ্যাড্রেস এরকম শো করছে। তো এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভারের অ্যাড্রেস শো করছে, মানে আমার এই লিনাক্স সিস্টেমটা, এই যে লিনাক্স যেটা চলছে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, এই লিনাক্সে যে ডিএনএস সার্ভারটা আছে, যদি আমি গ্রাফিক্যাল মোডে গিয়ে আপনাকে শো করি, এই মানে প্রতিটা সিস্টেমে একটা করে ডিএনএস সার্ভারে আপনাকে কনফিগার করতে হয়, না হলে সেটা কমিউনিকেশন করতে পারে না ইন্টারনেটের সাথে। তো আমার সিস্টেমে দেখুন ডিএনএস দেখাচ্ছে এইটা, 4টে 1 আছে, 4টে 8 আছে, ঠিক আছে। তো সেই ডিএনএসটাই কিন্তু এখানে শো করছে, ঠিক আছে, সেই ডিএনএসটা শো করছে। অ্যান্ড সেইটা শো করে ও google.com-এর যে আইপি অ্যাড্রেস সেটাকেও বার করছে। তো বেসিক্যালি এনএস লুকআপ কী করে, এনএস লুকআপ হচ্ছে পার্টিকুলার কোনো ডোমেনের বা কোনো আইপি অ্যাড্রেসের এগেনস্টে কোনো কী ডোমেন আছে সেটাও বার করে। এবার যদি দেখেন যে এখানে ফেল হচ্ছে বা কোনো আউটপুট আসছে না, বা রিকোয়েস্ট টাইম আউট বা আনরিচেবল বেসিক্যালি শো করবে না, এখানে কিছু অন্য এরর শো করে, আনরিচেবল তো পিংয়ে শো করে, বাট এখানে যদি অন্য কোনো এরর শো করে এই জায়গাটাতে, তাহলে বুঝবেন যে আপনার মানে সিস্টেম ইন্টারনেটের সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেশন করতে পারছে না, বা আপনার ডিএনএস রিলেটেড কনফিগারেশনে কিছু একটা প্রবলেম আছে, ঠিক আছে। তো এটা ডিএনএস রিলেটেড কনফিগারেশন চেক করার জন্য ইউজ করা হয়। অনেক সময় যদি আপনার সিস্টেমে ইন্টারনেট না চলে, সেক্ষেত্রেও আপনি এই এনএস লুকআপ কমান্ডটা ইউজ করে দেখতে পারেন। আপনি যে কোনো এখানে ডোমেন দিতে পারেন, facebook.com দিলাম আমি সাপোজ। তো ফেসবুক দিলে আমার ফেসবুকের যে facebook.com-এর যে আইপি অ্যাড্রেস সেটা শো করবে, তার IPv6 এর যে অ্যাড্রেস আছে সেটা শো করবে, প্লাস এখানে যে রিজলভ যে হচ্ছে facebook.com লিখলে তার এগেনস্টে যে আইপি অ্যাড্রেস আউটপুট দিচ্ছে, এটার মানেই এটা যে আমার সিস্টেম ঠিকঠাকভাবে ডিএনএস কাজ করছে, ঠিক আছে। তো এনএস লুকআপ ইউজ করে আমরা যেরকম ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বার করতে পারি, সেরকম আমাদের সিস্টেমের যে ডিএনএসটা ঠিকঠাক, মানে ডিএনএস কনফিগারেশনটা ঠিকঠাক আছে কিনা আমাদের সিস্টেমে সেটা আমরা চেক করতে পারি, ঠিক আছে। ডিগ যে কমেন্টটা আছে এটা হচ্ছে লিনাক্সের কমেন্ট। এনএস লুকআপ যেটা দেখালাম সেটা লিনাক্স উইন্ডোজ দুটোতেই কাজ করে, বাট ডিগ যে কমেন্টটা আছে এখানে একটু আরও ইন ডিটেল আপনি আউটপুট পাবেন, ঠিক আছে। মানে এখানে পুরো ডিএনএস রেকর্ডও বার করে দেয়। আচ্ছা, আমি এখানে একটু ভুল লিখে ফেলেছি, তবুও ও একটা রিপ্লাই দিয়েছে। দেখুন আমি এখানে facebook.com-এর জায়গাতে OCM লিখে দিয়েছি, বাট ও তাও একটা রিপ্লাই বার করেছে কিছু একটা। তো যাই হোক, আমি লিখছি ডিগ, তারপরে স্পেস দিয়ে facebook.com লিখলাম। তো যখনই এরকম লিখবো, দেখুন এখানে যে আউটপুটটা এসছে এটা বেসিক্যালি আমার ডিএনএসের একটা আউটপুট এসছে। তো এই কমেন্টটা একটু অ্যাডভান্স কমেন্ট বলতে পারেন। ডিএনএস রিলেটেড যদি কনফিগারেশন করে থাকেন বা ডিএনএস সার্ভার যদি তৈরি করেন আপনি, তাহলে এই কমেন্টটা ইউজ করে আপনি দেখতে পারেন, বাট আদারওয়াইজ এই কমেন্টটা খুব একটা আপনার দরকার পড়বে না। আপনি এনএস লুকআপ ইউজ করেই এই জিনিসটা করতে পারেন। তো এখানেও সেই আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন, তারপরে রেকর্ড টাইপ, এই জিনিসগুলো এখানে শো করে। ওকে, তো এইভাবে আপনি ডিগ অ্যান্ড এনএস লুকআপ এই কমেন্টগুলো ইউজ করে যে কোনো ওয়েবসাইটের আইপি বার করতে পারেন, প্লাস আপনার সিস্টেমের ডিএনএস কনফিগারেশন ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করতে পারেন, ঠিক আছে। লাস্ট যে দুটো কমেন্ট দেখবো সেটা হচ্ছে কার্ল অ্যান্ড wget। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কমেন্ট। যদি আপনাকে কম্যান্ড মোডে, সাপোজ ফর এক্সাম্পল আপনাকে কিছু ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এবার আপনি জেনারেলি আমরা কীভাবে ডাউনলোড করি, গুগলে চলে যাই, ডাউনলোড কিছু একটা, তারপরে লিখি, যা ডাউনলোড করার হয় সেটা আমরা লিখি। যেমন সাপোজ আমি ডাউনলোড করতে চাইছি উবুন্টু, তো আমি কি লিখবো, ডাউনলোড উবুন্টু 22.04। তো এরকম একটা আউটপুট আসলো, আমি ওয়েবসাইটটাকে ওপেন করলাম, ওপেন করার পর এখানে ডাউনলোডে চলে যাবো। পার্টিকুলার যেভাবে ডাউনলোড হয় আমরা গ্রাফিক্যালি করতে পারি, বাট এই জিনিসটা যদি CLI-তে করতে হয় তাহলে কিভাবে করবেন। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আমি প্রথমে দেখাবো কার্ল কমান্ড, কার্ল CURL। তো কার্ল কমান্ডের কাজ হচ্ছে যে কোনো ওয়েবসাইটে কন্টেন্ট ফেচ করা। আপনি যদি কার্ল লেখেন, লেখার পরে সাপোজ এটা হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটটা খুললাম। এবার URL-টাকে আমি কপি করে নিলাম, করে যখন এখানে পেস্ট করে এন্টার প্রেস করব, এখানে অনেক আউটপুট চলে আসবে, ঠিক আছে। একটু উপরের দিকে এবার চলে যাই, এই হচ্ছে কমেন্টটা আমি দিয়েছিলাম, তার এগেনস্টে এই সব আউটপুট এসছে। তো এটা বেসিক্যালি কী করছে, ও আমার ওয়েবসাইটের যা কন্টেন্ট আছে মানে সোর্স কোডটাকেও ফেচ করছে। আমি যদি আমার ওয়েবসাইটে গিয়ে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স করি, তো এখানেও দেখুন যেই আউটপুটটা আপনি দেখতে পাচ্ছেন, ডকুমেন্ট টাইপ, তারপরে হেড, যা যা আসছে সেই জিনিসগুলোই কিন্তু এখানে এরকম দেখুন ডকুমেন্ট টাইপ, তারপরে যা যা আছে সেগুলো শো করছে।
তো কার্ল বেসিক্যালি যে কোনো ওয়েবসাইটের কন্টেন্ট ফেচ করে, বাট বেসিক্যালি এই জিনিসটা মানে কার্ল ইউজ করে এই জিনিসগুলো করা হয় না। কোনো ওয়েবসাইটে কন্টেন্ট ফেচ করা করেও আপনার কোনো আলটিমেট কিছু লাভ হবে না, বিকজ যা আউটপুট আসবে সেটাতে আপনার কোনো কাজ হবে না। কার্ল ইউজ করে আইদার আপনি কিছু ডাউনলোড করতে পারেন, অথবা এটা এপিআই কল করার জন্য বা এইসব পারপাসের জন্য অনেক সময় ডেভেলপাররা টেস্টিংয়ের জন্য ইউজ করে থাকে। বাট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাউনলোড করা। তো ডাউনলোড করার জন্য প্রথমত তো আপনাকে সেই ইউআরএলটা খুঁজতে হবে যেটা আপনি ডাউনলোড করতে চাইছেন। তো কী করতে হবে, আমি সাপোজ উবুন্টু ডাউনলোড করতে চাইছি, তো আমি কি করব, এখানে সাপোজ একটা ছোট্ট ফাইল ডাউনলোড করি। এটা দেখুন 10 MB ফাইল আছে, অ্যান্ড এই হচ্ছে তার ইউআরএল। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে হয়তো ডাউনলোড শুরু হয়ে যাবে গ্রাফিক্যাল মোডে। বাট আমি এখানে কী করব, রাইট ক্লিক করব, করে কপি লিঙ্ক অ্যাড্রেস করতে হবে। করার পরে আপনাকে চলে যেতে হবে এই টার্মিনালে। এখানে গিয়ে লিখবেন কার্ল লিখবেন, লেখার পরে মাইনাস দিয়ে ক্যাপিটাল ও লিখবেন, তারপরে স্পেস দিয়ে ইউআরএলটা টাইপ করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস Ctrl+C করছি আমি। সবার প্রথম দেখে নিই যে এখানে কী কী ফোল্ডার ডিরেক্টরি বা কী কী আছে। তো এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে এইসব ডিরেক্টরি আছে। তো আমরা এখানে একটা নতুন ডিরেক্টরি বানাবো, mkdir লিখে ডিরেক্টরি বানাতে হয়, আমি অলরেডি দেখিয়েছি। অ্যান্ড টেস্ট বলে একটা ডিরেক্টরি তৈরি করছি। ওকে, তো এবার যদি এলএস করি, দেখুন টেস্ট বলে একটা ডিরেক্টরি তৈরি হয়েছে এই যে। এবার আমরা এই ডিরেক্টরিটার ভেতরে যাব, ঠিক আছে, চলে গেলাম। এইবার এই টেস্ট ডিরেক্টরি বা টেস্ট ফোল্ডারের মধ্যে আমরা সমস্ত কিছু ডাউনলোড করে করে দেখব। তো আপনাকে লিখতে হবে কার্ল, লেখার পরে লিখতে হবে মাইনাস ক্যাপিটাল ও, তারপরে ইউআরএলটা এখানে জাস্ট এরকম পেস্ট করবেন, করে যে এন্টার প্রেস করবেন, দেখুন এখানে একটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ওই ফেচ করে ডাউনলোড শুরু করবে। এটা হচ্ছে 10 MB ফাইল ছিল, তাই জন্য খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে। এখানে ফাইলের সাইজটা দেখাচ্ছে। ওকে, তো বড় ফাইল হলে একটু বেশি সময় নেবে। তো কার্ল ইউজ করে এইভাবে আপনি কী করতে পারেন, ডাউনলোড করতে পারেন। আরও একটা ইউজ আছে, আমি এটাকে একটু দেখাচ্ছি আরেকবার। তো কার্ল আমি কী করেছি, এখানে ক্যাপিটাল ও ইউজ করেছি, ক্যাপিটাল ও। এইবার সাপোজ আপনি কি করলেন, আচ্ছা একটু Ctrl+C করি, এখানে যদি এলএস টাইপ করি, দেখুন এই যে যেটা আমি ডাউনলোড করলাম সেটা শো করছে এখানে, ঠিক আছে। আমাদের ফাইল কি ছিল, এই ফাইলটা, এই zod.jsync বলে কিছু একটা আছে, উবুন্টু তারপরে 22.04 যা লেখা আছে সেই ফাইলের নাম দিয়ে এই ফাইলটা সেভ হয়েছে। তো আপনি যদি চান যে যেই অন্য কোনো নামে সেভ করতে, একটা পার্টিকুলার ফাইল যেই নামে রয়েছে সেই নামে আমি সেভ করব না, আমি অন্য নামে সেভ করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি ওই কার্ল লিখবেন, তারপরে স্পেস দিয়ে এবারে এখানে স্মল ও দিতে হবে। প্রথমে ক্যাপিটাল ও দিয়েছিলাম, এবারে স্মল ও দিতে হবে, দেওয়ার পরে ফাইলের নাম দেবেন। তো আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, আমি সাপোজ উবুন্টু দিচ্ছি। দেওয়ার পরে ওই ইউআরএলটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করে যখনই এন্টার প্রেস করবো সেই একই জিনিস ডাউনলোড হবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো। তো আমি এখানে এলএস টাইপ করছি, দেখুন এটা হচ্ছে আমার আগে ডাউনলোড হয়েছিল, অ্যান্ড এটা নতুন ডাউনলোড হলো, সেম ফাইল বাট আলাদা নামে ডাউনলোড হয়েছে। তো ক্যাপিটাল ও ইউজ করে যখন কিছু ডাউনলোড করবেন সেটা বেসিক্যালি ওই সেম নেমেই ডাউনলোড হবে, যেটা বেসিক্যালি অ্যাকচুয়াল ফাইল নেম। আর স্মল ও যখন ইউজ করবেন তখন আপনাকে একটা ফাইল নেম মেনশন করতে হবে, তাহলে সেই ফাইল নামেই সেই ফাইলটা ডাউনলোড হবে। তো এই ছোট একটা ডিফারেন্স। এবার যদি আপনি একটা কোনো প্রোগ্রেস দেখতে চান, যে আমি যখন ডাউনলোড করব সেটা একটা লোডিং যেমন হয় না, লোডিং হলে সেই জিনিসটা দেখাবে, তো সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে কার্ল, তারপরে স্পেস দিয়ে এখানে হ্যাশ দিতে হবে, হ্যাশ মাইনাস দিয়ে হ্যাশ দেবেন, তারপরে মাইনাস দিয়ে ক্যাপিটাল ও, এবারে আপনাকে সিম্পলি ইউআরএলটা দিতে হবে। দিয়ে যখন এন্টার প্রেস করবেন, এবার দেখুন একটা লোডিংয়ের সাইন যাচ্ছে, ওই যে হ্যাশের মতো একটা সাইন গেল, দেখতে পাচ্ছেন। এবার এখানে 100% শো করছে। তো এইভাবে আপনি, মানে এটা বেসিক্যালি ভিজুয়াল দেখার জন্য যে আপনি এটা করতে চাইছেন কি না, মানে এইভাবে যদি দেখতে চান তাহলে সিম্পলি একটা হ্যাশ সাইন দিতে হবে। ওকে, তো এইভাবে কার্ল কমান্ডটা ইউজ করে আপনি যে কোনো ফাইল ডাউনলোড করতে পারেন কমান্ডের মাধ্যমে। আর একটা কমান্ড আছে, সেটা হচ্ছে wget কমান্ড দিয়েও আপনি কি করতে পারেন, যে কোনো ফাইল ডাউনলোড করতে পারেন। কার্লের অ্যাকচুয়ালি ইউজ অনেকভাবে হয় কার্ল কমান্ডার, বাট wget আমরা ইউজ করি বেসিক্যালি ডাউনলোড করার জন্য। ওকে, তো এখানে কিছু ফাইল রয়েছে, সেগুলোকে আমি কি করব, ডিলিট করে দেবো। প্রথমে এই দুটো ফাইল আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ডিলিটের কমান্ড তো অলরেডি আমি দেখিয়েছি এর আগে কীভাবে ডিলিট করতে হয়। আমি জাস্ট এন্টার প্রেস করবো, এখানে ওয়াই দেবো, আবার ওয়াই দেবো, যেহেতু দুটো ফাইল তাই জন্য দুবার ওয়াই দিতে হলো। এবার এলএস করলে এখানে কিছু শো করছে না। এইবার আমি কি করব, এখানে wget লিখবো, wget, এর আগে কার্ল দিয়ে দেখলাম, এবার wget। তো wget লিখে ওই সেম একই জিনিস, ঠিক আছে, দুটোই পুরোপুরি সেম। আমি যদি এই ইউআরএলটা কপি করে নিই, একটু আগে কপি করেছিলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস করতে হবে, করে ওই wget লিখে স্পেস দিয়ে ইউআরএলটা পেস্ট করতে হবে। যেই এন্টার প্রেস করবেন এখানে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে।
তো এখানে পার্সেন্টেজ সমস্ত কিছু ও শো করে, বাই ডিফল্ট কিছু আর দিতে হয় না। অ্যান্ড এখানে দেখুন দেখাচ্ছে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেই ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো wget ইউজ করে যেরকম আপনি ডাউনলোড করতে পারেন, কার্ল ইউজ করে ডাউনলোড করতে পারেন, এবার ডিপেন্ড করছে আপনার উপরে আপনি কোনটা ইউজ করবেন। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল লিনাক্সের কিছু বেসিক নেটওয়ার্কিং কমান্ড আপনাকে দেখালাম, যেগুলো খুবই ইউজফুল। ঠিক আছে, অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করুন বা যেই পারপাসে ইউজ করুন লিনাক্স, আপনার কিন্তু এই কমান্ডগুলো ট্রাভেল শুট বা এইসব কারণের জন্য আপনার ইউজফুল হতে পারে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা যে টপিকটা দেখব এটাও কিছুটা নেটওয়ার্কিং রিলেটেড, বাট খুব একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এসসিপি কমান্ড। তো নেক্সট ভিডিওতে আমরা এসসিপি কমান্ড নিয়ে ডিসকাস করব। এসসিপি বেসিক্যালি কী করে? এসসিপি হচ্ছে আপনার যে কোনো একটা লিনাক্স সিস্টেম থেকে আরেকটা লিনাক্স সিস্টেমে ফাইল কীভাবে ট্রান্সফার করবেন, ঠিক আছে, সেই জিনিসটার জন্য এই এসসিপি কমান্ডটা ইউজ হয়। তো আমি ইন ডিটেলে এই টপিকটা ডিসকাস করব, প্রতিটা যতগুলো আছে এসসিপির মধ্যে কমান্ড সবগুলোই আমি ডিসকাস করব। ওকে, তো নেক্সট ভিডিওতে চলুন আবার আমরা একটা এই এসসিপি কমান্ড নিয়ে ডিসকাস করব।